বিস্তারিত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 12 কেজি এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল 388 টাকা। আজ সন্ধ্যা থেকেই কার্যকর। এপ্রিল মাসে জ্বালানির কোনো সংকট হবে না, দেশবাসীকে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ। সারা দেশে বাড়ছে হাম আক্রান্ত রোগী, কিছু হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ানো হয়েছে। প্রতি কেজিতে বেড়েছে 32 টাকা 30 পয়সা। বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ঘোষণা অনুযায়ী বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম হয়েছে 1728 টাকা। গত মাসে দাম ছিল 1341 টাকা। এই হিসেবে 12 কেজিতে দাম বেড়েছে 388 টাকা। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে ফেব্রুয়ারির শুরুতে 12 কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় 1356 টাকা। এরপর এলপিজির আমদানি শুল্ক কমানোর পর 24 ফেব্রুয়ারি দাম সমন্বয় করে 15 টাকা কমিয়ে 1341 টাকা করা হয়। রাজধানীতে এলপিজি গ্যাসের দাম বাড়ানোর খবর জানাতে মগবাজার থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। গ্যাসের দাম বাড়ার খবরে গ্রাহক পর্যায়ে তো নিশ্চয়ই একটি প্রভাব পড়েছে, তারা প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন? জি দোলা, আপনি যেমনটি বলছিলেন যে বিগত কয়েক মাস ধরেই যে এলপিজি সিলিন্ডারের সংকট দেখিয়ে বাজারে যে এলপিজির যে দাম বৃদ্ধি করেছিল ব্যবসায়ীরা, কারণ হচ্ছে তারা আন্দোলন করেছিল এবং পাশাপাশি কৃত্রিম সংকট দেখিয়ে এই যে দাম বাড়ানোর যে দাবি তুলেছিল ব্যবসায়ীরা, সেই দাবি এর প্রেক্ষিতে কিন্তু আজ বিইআরসি সেই সংবাদ সম্মেলনে সেই এলপিজি সিলিন্ডারের যে দাম বৃদ্ধি করেছিল, সেই দাম বৃদ্ধির কারণে কিন্তু গ্রাহক পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন এক লাফে 387 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এর আগে 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1341 টাকা, সেটি এখন 1728 টাকা করা হয়েছে, যার কারণে কিন্তু এক লাফেই 387 টাকা যে গ্যাসের দাম বৃদ্ধি করেছে সরকার। সেই প্রেক্ষিতে ভোক্তাদের যে কপালে চিন্তার ভাঁজ এটেছে, কারণ হচ্ছে এর আগে তারা যে বিগত কয়েক মাস ধরে তারা বেশি দামি এলপিজি সিলিন্ডার ক্রয় করে আসছিল, অর্থাৎ 2000 থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত একটি সিলিন্ডারে তারা ক্রয় করে আসছিল, সেটি এখন সরকারি নির্ধারণ করেছে প্রায় 1728 টাকা। যার কারণে কিন্তু তাদের কপালে যেমন চিন্তার ভাঁজ পড়েছে, তেমনি দোকানিরাও তারা বলছেন যে তারা আরও বৃদ্ধি করার যে তাদের দাবি ছিল সেটি আর কম হয়েছে। তবে ব্যবসায়ী এবং কি যে যারা ডিলার পর্যায়ে আছেন তারা যেই দাবি করেছিল, তারা বলছেন তাদের সেই খরচ মিটিয়ে আরও তারা বেশি তারা দাবি করেছিল। তবে সরকার যে নির্ধারণ করেছে 387 টাকা দাম বৃদ্ধি করা হয়েছিল, সেটি তাদের কাছে পর্যাপ্ত নয় বলে তারা জানিয়েছেন। তবে আমরা দেখছি যে এখন যে সরকার যে দাম বৃদ্ধি করেছে সেটি সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। পাশাপাশি এবং কি বিআরসি ঘোষিত নতুন দাম বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও সমন্বয় করেছে। এর মধ্যে 5.5 কেজি সিলিন্ডার 712 টাকা, 12.5 কেজি 1801 টাকা, 15 কেজি 2161 টাকা, 16 কেজি 2305 টাকা এবং 18 কেজি 2593 টাকা, 20 কেজি 2881 টাকা নির্ধারণ করেছে। এছাড়া 22 কেজি সিলিন্ডার 3169 টাকা এবং 25 কেজি 3601 টাকা, 30 কেজি 4321 টাকা, 33 কেজি 4753 টাকা, 35 কেজি 5041 টাকা এবং 45 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে 6428 টাকা। এভাবেই পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের যে মূল্য মূসক সহ প্রতি লিটার 79.77 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বিইআরসি আজকে যে সংবাদ সম্মেলনে সংসদের চেয়ারম্যান এই সব কিছু সকল পর্যায়ের অর্থাৎ লিটার প্রতি যে সকল কিছু একেবারে তারা মূল্য নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে যদি বেশি দামে বিক্রি করা হয় তারা হয়তো এর বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন। যদিও ভোক্তা পর্যায়ে এই 327 টাকা এক লাফে বাড়ানোর ভোক্তা পর্যায়ে তারা খুব বলছেন
ভোক্তাদের পকেট কেটে কতদিন তারা এভাবেই নিঃস্ব হবেন। অর্থাৎ হচ্ছে একদিকে বাজারে তেলের সংকট, অন্যদিকে গ্যাসের যে হঠাৎ করে দাম বৃদ্ধি 347 টাকা, সেটি ভোক্তাদের একেবারে নাবিশ্বাসে হয়ে উঠবে। অর্থাৎ তারা একেবারে তাদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে এক লাফেই এত টাকা যে গ্যাসের দাম বৃদ্ধি করার বিষয়ে। দোলায় ছিল আমার কাছে গ্যাসের সর্বশেষ তথ্য। রাজধানীর খবরাখবর জানছিলাম সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্তর কাছ থেকে। এবার একটু নারায়ণগঞ্জের খবরাখবর জানতে চাই। সহকর্মী গৌতম সাহা যুক্ত হয়েছেন আমার সাথে। গৌতম, নারায়ণগঞ্জের কি পরিস্থিতি? এক লাফে তো প্রায় 388 টাকা 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে, যেটি আজ সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে। ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আজ বিআরসি যে এলপিজি গ্যাস রয়েছে 387 টাকা এক লাফে বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ গতকালের আগেও কিন্তু ছিল 1341 টাকা, যা আজ সরকারি রেটে বিক্রি করা হবে 1728 টাকা। তবে আমরা গ্রাহক পর্যায়ে চিত্রটি ভিন্ন দেখছি। নারায়ণগঞ্জের বিভিন্ন খুচরা বিক্রেতার দোকানে ঘুরে যে বিষয়টি চিত্র দেখছি, এখানে কিন্তু এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকায়। এবং আমরা কথা বলেছিলাম এখানকার খুচরা বিক্রেতাদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন ডিলারদের কাছ থেকে তারা বেশি মূল্যে কিনতে হচ্ছে, যার কারণে গ্রাহকদের কাছে তারা বেশি মূল্যে বিক্রি করছেন। এবং খুচরা ব্যবসায়ীরা যে অভিযোগটি করছেন, ডিলাররা তাদের বলছেন এলপিজি গ্যাসের সংকট রয়েছে, যার কারণে এই গ্যাস তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে খুচরা ব্যবসায়ীরা ডিলারদের কাছ থেকে কিনতে পারছেন না, যার কারণে তারা সরকারি রেটে সেই মূল্য কিন্তু বিক্রি করতে পারছেন না, সেই অভিযোগটি কিন্তু করছেন খুচরা ব্যবসায়ীরা। এবং আমরা কথা বলেছিলাম নারায়ণগঞ্জের একাধিক ভোক্তাদের সাথে, তারা বরাবরই যে অভিযোগটি করে আসছেন, সরকার যে নির্ধারণ করছেন মূল্য, সেই নির্ধারিত মূল্যের নাগালের কাছেও তারা পৌঁছাতে পারেন না। তাদের প্রায় সরকারি নির্ধারিত মূল্য থেকে প্রায় 400 থেকে 500 টাকা মূল্য বেশি দিয়ে কিন্তু এটি কিনতে হচ্ছেন। বিশেষ করে বিপাকে পড়ছেন নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের যারা মানুষ রয়েছেন, তাদের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা অনেকটাই বেড়ে গেছে, এবং যার কারণে তারা এখান থেকে এলপিজি গ্যাস বেশি দামে কিনে বিপাকে পড়ছেন। এবং এটার একটি সুষ্ঠু সমাধান কিন্তু তারা দাবি করেছেন। এবং আজকে আমরা যে বিষয়টি দেখেছি, 12 কেজি যে এলপিজি গ্যাসটি আজকে কিন্তু 2000 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরকার কিন্তু আজ থেকে সন্ধ্যা 6টার ভিতরে তারা কিন্তু 387 টাকা বেশি দামে 1728 টাকায় দামে কিন্তু বিক্রির নির্দেশনা দিয়েছেন এবং ঘোষণা করেছেন। এবং ভোক্তারা কিন্তু একটা দাবি করছেন, সরকার নির্ধারিত দাম বৃদ্ধি করেছেন, সেই নির্ধারিত দামই তারা পায়, সেই দাবিটি কিন্তু জানাচ্ছেন। ভোক্তা এবং ক্যাবের যে কঠোর নজরদারি এবং সরকারের কঠোর নজরদারি কিন্তু ভোক্তা এবং খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন, এবং দামের পর্যায়ে স্বাভাবিক রাখার দাবি কিন্তু খুচরা ব্যবসায়ী এবং ভোক্তারা জানিয়েছেন। এই ছিল আসলে এলপিজি গ্যাসের আজকের এখন পর্যন্ত সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা। এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো ঘাটতি বা সংকট তৈরি হবে না বলে দেশবাসীকে আশ্বস্ত করেছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সচিবালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বলেন, সরকারের পক্ষ থেকে নেওয়া নানামুখী পদক্ষেপের ফলে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি অনুরোধ জানান। যুগ্ম সচিব আরও বলেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের যে 6টি জাহাজ ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। এই জাহাজটি দেশে পৌঁছে গেলে অপরিশোধিত তেলের কোনো সংকট থাকবে না। পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে আপনি যেটা জানতে চেয়েছেন, আমাদের আসলে আমি হিসাব করে দেখেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। আমরা আসলে মান্থলি প্ল্যান, বছরের প্ল্যানটা করতাম এবং মান্থলি এগুলো আনার কাজ করতাম। তো এখনও আমরা তাই করছি এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। এদিকে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে আজও মিলছে না জ্বালানি তেল। সকাল থেকে বেশিরভাগ পাম্পে গিয়ে ফিরে গেছেন গ্রাহকেরা। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে যতটুকু তেল আসছে তা সরবরাহ করা হচ্ছে। গত এক মাস ধরেই দেশের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই বেশিরভাগ পাম্প তেল সরবরাহ বন্ধ রাখছে, ফলে তৈরি হচ্ছে দীর্ঘ গাড়ির লাইন।
বৃহস্পতিবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন হাজার হাজার গ্রাহক। অকটেন ও পেট্রোল ফুরিয়ে গেছে বলে চালকদের ফিরিয়ে দিয়েছে পাম্পগুলো। বিজয় সরণির একটি ফিলিং স্টেশনে বুধবার রাত থেকে লাইনে অপেক্ষায় থাকতে হয়েছে অনেককে। এই লাইনের কাছাকাছি চলে আসছি, কালকে রাত্রে 1টা বাজে ওই মহাখালী ব্রিজের নিচের থেকে লাইন ধরছি। মহাখালী রেলগেটেই আবার অবস্থান করে রাতের 1টা 20 বা 1:30 এরকম সময়। ওখান থেকে এখন বাজে 10:30। 9টি ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেলটা নিলাম। শাইন স্কুল থেকে আর এই পর্যন্ত আসলাম, এখন দেখেন কটা বাজে, 9 ঘন্টা চলতেছে। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশন তেল বিক্রি অব্যাহত রেখেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন তেল পাওয়া সাপেক্ষে তারা গ্রাহকদের দিতে পারছেন। মূলত আমি এখানে আসছি সকাল 9:30টার দিকে, আর আমার বাসা মোহাম্মদপুরে। সেখানে আসাদ গেটে দুটো পেট্রোল পাম্পেই বাইকে তেল দিচ্ছে না। গ্রাহকের সংখ্যা বেড়েছে এবং সবাই জানে এখানে আসলে বলে যে ফুল ট্যাঙ্কি করার জন্য। আগে নিত কমাই নিত, যে মোটরসাইকেল ধরি 150, 200, 300 এর বেশি পাইতাম না, খুব কম সংখ্যা পাওয়া যেত যে ফুল ট্যাঙ্কি করে নেবে। কিন্তু এখন সবাই এটা নিয়েছে, সবাই ফুল নেয়। আপনি যাই দেখেন কেউ ফুল ট্যাঙ্কি ছাড়া নিচ্ছে না। রাজধানীর তেজগাঁও, বাড্ডা, গুলশান, উত্তরা, বনশ্রী, আসাদগেট, মিরপুর ও রমনা এলাকার বেশিরভাগ পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে সুনামগঞ্জ থেকে জ্বালানি তেল সংকটের খবরাখবর জানতে চাই। সহকর্মী জাকারিয়া আহমদ যুক্ত রয়েছেন আমার সাথে। জাকারিয়া, জেলার স্টেশনগুলোর চিত্র কেমন দেখছেন? ফিলিং স্টেশন মালিকরা কি বলছেন এবং গ্রাহকরা কি বলছেন? দুলা, আপনাকে বলে রাখি যে গতকাল রাতে সিলেট পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন, ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটের কিন্তু আমরা দেখেছি ধর্মঘটের সাথে সুনামগঞ্জ একাত্মতা পোষণ করে রাত থেকে তাদের জ্বালানি তেল এবং গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল। আমরা দেখেছি সেই সংকটের কারণে, বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়ে পরিবহন শ্রমিকরা কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেছিলেন। সড়কের মধ্যে গাছ ফেলে 10:30 থেকে সকাল 11:30 পর্যন্ত দীর্ঘ 1 ঘন্টা তারা সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন। তাদের কথা হয়েছে যে হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই গ্যাস মালিক যারা রয়েছে সমিতি, তারা হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল এবং তেল সরবরাহ বন্ধ করে দিয়েছিল, যার কারণেই কিন্তু তারা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রেখেছিলেন। পরবর্তীতে দীর্ঘক্ষণ অবরোধ থাকার পর প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু তারা অবরোধ থেকে সরে গেলেও আমরা দেখেছি বেলা 2টা পর্যন্ত কিন্তু তাদের এই ধর্মঘট পরিবহন সিএনজি স্টেশনের যে মালিকদের ডাকা ধর্মঘট, সেই ধর্মঘট বেলা 2টা পর্যন্ত কিন্তু চালু রয়েছিল। 2টার পর অর্থাৎ দীর্ঘ 14 ঘন্টা পর কিন্তু 2টা থেকে আবারও সুনামগঞ্জের স্টেশনগুলোতে জ্বালানি তেল এবং গ্যাস সরবরাহ করা শুরু হয়েছে। তো দীর্ঘক্ষণ বন্ধ থাকার ফলে কিন্তু সুনামগঞ্জের স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। আমরা দেখেছি অনেক গাড়িতে কিন্তু যাত্রী সহ তারা লাইনে দীর্ঘক্ষণ ছিলেন এবং দীর্ঘ 14 ঘন্টা পর আবার চালু হওয়াতে কিন্তু যে দীর্ঘ লাইন তৈরি হয়েছিল সেটি এখন পর্যন্ত রয়েছে। জ্বালানি তেল সরবরাহ করা স্বাভাবিক হলেও কিন্তু দীর্ঘক্ষণ বন্ধ থাকাতে যারা রয়েছেন বাইকাররা যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ লাইনে তারা এখনো অপেক্ষা করছেন। এবং আরেকটি কথা যদি বলে রাখি, সুনামগঞ্জ হাওর বেষ্টিত এলাকা হলেও কিন্তু এখানে অনেকগুলো উপজেলাতে যাতায়াত করতে হয় একমাত্র মোটরসাইকেলে। তো এখানে 200 টাকা সর্বোচ্চ 300 টাকা করে তেল দেওয়াতে কিন্তু তারা বিপাকে পড়ছেন। তো সুনামগঞ্জ থেকে ধর্মঘট এবং অবরোধের সর্বশেষ এই ছিল আমার কাছে। দুলা, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাকারিয়া আহমদ। এবারে যাচ্ছি পরের প্রসঙ্গে। জেলা হাসপাতালগুলোতে বাড়ছে হাম রোগে আক্রান্তের সংখ্যা। এদের বেশিরভাগই শিশু। কয়েকটি হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। 24 ঘন্টায় বরিশাল বিভাগে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 115 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসা নিচ্ছেন 385 জন। এর মধ্যে 63 শিশুর হাম শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 15 জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 35 জন হামে আক্রান্ত রোগী। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক রোগীও রয়েছে। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 60 জনের বেশি রোগী। কক্সবাজারে গত 5 দিনে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 2 শিশু। হাসপাতালে ভর্তি আছে 37 জন। কক্সবাজার পৌরসভা মহেশখালী ও রামুসহ উপকূলীয় ও দুর্গম পাহাড়ি এলাকায় আক্রান্তের হার বেশি।
কুমিল্লায় গত এক সপ্তাহে হামে আক্রান্তের সংখ্যা শতাধিক। বেশিরভাগের বয়স 6 মাস থেকে 5 বছর। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 117 জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যায় বেশি। ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে হামে আক্রান্ত 11 শিশু। পরিস্থিতি মোকাবেলায় হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে 21 শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে মোট 79 জন। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। এ বিষয়ে আরও জানবো, কুমিল্লা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, প্রতিবেদনেই যেমনটি দেখছিলাম যে শিশুদের সংখ্যাই বেশি আক্রান্তদের মধ্যে। কুমিল্লার হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা কত সেই পরিসংখ্যান পেয়েছেন কিনা জানাবেন, এবং কোনো সংকট কি রয়েছে চিকিৎসা ব্যবস্থায়? কোনো আইসোলেশন ওয়ার্ড কি নতুন করে খোলা হয়েছে? জি দোলা, আপনি যেমনটি বলছিলেন কুমিল্লা কিন্তু দিন দিন আসলে হাম আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। আসলে এই পর্যন্ত কিন্তু শতাধিক শিশু হামে আক্রান্ত হয়েছে। গত 24 ঘন্টার চিত্র যদি আমরা বলি সেটা কিন্তু দেখা যাচ্ছে ভয়াবহ আকার ধারা করেছে। গত 24 ঘন্টায় 37 জন রোগী কিন্তু কুমিল্লার বিভিন্ন হাসপাতালে কিন্তু এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। কুমিল্লার জেনারেল হাসপাতাল সহ 17টি উপজেলা হাসপাতালে কিন্তু একই সাথে কিন্তু হামের আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। আমি কথা বলেছিলাম যারা সিভিল সার্জনের সাথে, তিনি যেমনটি বলছেন যে কুমিল্লায় 1,57,000 শিশু কিন্তু রয়েছে, যার মধ্যে মাত্র লক্ষাধিক শিশু কিন্তু টিকার আওতায় এসেছে। বাকি শিশু কিন্তু টিকার আওতায় এখনো আসেনি, যে কারণে কিন্তু হামের সংখ্যা বেড়ে চলছে। বিশেষ করে 6 থেকে 5 বছরের বয়সী শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছে তারা যেমনটি বলছেন যে যারা হামের উপসর্গ নিয়ে হসপিটালে আসছেন তারা আসলে বেশিরভাগই শিশু, তারা নমুনা সংগ্রহ করছেন এবং পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। ঢাকা থেকে রিপোর্ট আসা পর্যন্ত কিন্তু প্রায় 1 সপ্তাহ সময় লেগে যায়, যে কারণে আসলে অনেকেই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর যারা ভয়াবহ আকৃতিতে আক্রান্ত হয়েছেন তারা কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লা হামের ভয়াবহ আকার ধারণ করেছে। পাশাপাশি হসপিটালগুলোতে কিন্তু আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মোল্লা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ সংগঠনটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার কেভাই স্টিল চট্টগ্রাম সংবাদ। চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। বিকেলে সিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যে কোনো অপরাধ দমনে সিএমপি সর্বোচ্চ কঠোর হবে, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি। হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। সেই সঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে 47 শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা এই রিটটি করেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে মৃত্যুর সংখ্যা, সংক্রমণ, টিকাদানের হার ও টিকার প্রাপ্যতা সহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি টিকাদানে ঘাটতি, সরবরাহ সংকট ও দেরির কারণ খুঁজতে স্বাধীন তদন্তের দাবিও জানানো হয়েছে। হবিগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুতির 18 ঘণ্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
গতকাল রাত 9:30টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন উপজেলার মন্তলার হরিপ্রসাদপুর এলাকায় পৌঁছলে 6টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি উল্টে যায়। এরপর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বগিগুলো উদ্ধার করে লাইন থেকে সরিয়ে নিলে বেলা 4:15 ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধের মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় সম্পন্ন এবং আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানে কঠোর হামলার মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের নৌবাহিনী, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আবারও ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কঠোর হামলার হুমকি দেন তিনি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় লারেস্তান ও মিয়ানের হতে 9 জন নিহত হয়েছে এবং অঞ্চলগুলোর বিমানবন্দর ও জেটির ক্ষতি হয়েছে। এছাড়া তেহরানের শতাব্দীর প্রাচীন একটি চিকিৎসা গবেষণা কেন্দ্র হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন এবং তার স্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে 11টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। খেলার খবর। এশিয়ান গেমসে বাছাই পর্বে চাইনিজ তাইপেকে 4-3 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ব্যাংককের রয়্যাল থাই এয়ার ফোর্স হকি মাঠে যদিও শুরুতে গোল হজম করে বাংলাদেশ দল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত 4-3 ব্যবধানের লড়াইয়ে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম, অন্য 2টি গোল করেন আমিরুল ইসলাম ও দিন ইসলাম। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ে 9 দলের মধ্যে শীর্ষ 6 দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতা শেষ হবে 10 এপ্রিল। এবছরের সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমসের 20তম আসর। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা র্যাঙ্কিংয়ে 1 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফিফা মার্চ উইন্ডোতে প্রীতি ম্যাচে ভিয়েতনাম ও এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে হেরেছে লাল সবুজরা। 2 হারে বাংলাদেশের পয়েন্ট কমেছে -9.81। তাতে র্যাঙ্কিংয়ে 180 থেকে 181 নম্বরে নেমেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে বুধবার দেশে ফিরেছে তারা। জামালরা ঢাকায় এখন ঘরোয়া লিগে ব্যস্ত সময় কাটাবেন। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 12 কেজি এলপি গ্যাসের দাম 1 লাফে বাড়ল 388 টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর। এপ্রিল মাসে জ্বালানির কোনো সংকট হবে না, দেশবাসীকে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ। সারা দেশে বাড়ছে হাম আক্রান্ত রোগী, কিছু হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।